নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। অভিষেকের পক্ষে দলবিরোধী মন্তব্যের জন্য হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। মাত্র 20 টাকার জন্য ছেলের হাতে খুন মা। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে উত্তাল দুই বাংলা। বাড়ির সামনে থেকে বধূকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা। দুজনের খোঁজে নদিয়ার পুলিশ। বিজেপি করার অপরাধের শাস্তি। সাপকে নিয়ে সহবাস কালনার মণ্ডল দম্পতির। ডাল মে কুচ কালা হ্যায়। পরীক্ষার লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জুনিয়র চিকিৎসকদের। জলের মতো টাকা খরচ। বকেয়া দিয়ে মামলায় বিরাট বদল আনছেন সরকারি কর্মীরা। জোর শোরগোল রাজ্য জুড়ে। রেড অ্যালার্ট জারি। ঘূর্ণিঝড় ফেঙ্গালের দাপটে বদলাবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কোন জেলাগুলিতে জানতে খবরে নজর রাখুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। শৃঙ্খলা রক্ষায় করা তৃণমূল। বেফাঁস মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল দল। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। হাতে আমি কোনো চিঠি পাইনি। আরও এক ধাপ এগিয়ে হুমায়ুন বলেন, তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। নাম না করে নিশানা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে এবার শোকজ করা হয়েছে হুমায়ুনকে। আগামী 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। হাতে আমি কোনো চিঠি পাইনি। উল্লেখ্য, সোমবারের কর্মসমিতির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরপর 3 বার শোকজের জবাব না দিলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। এবার হুমায়ুন কবির কি করেন সেদিকেই নজর সকলের। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন ভরতপুরের বিধায়ক। অনেকে মনে করছেন অভিষেকের পক্ষে ব্যাটিং করার জন্য এই ফল। মাত্র 20 টাকার জন্য ছেলের হাতে খুন মা। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম আরতি সিংহ। তার বয়স 55 বছর। ছেলে চয়ন পেশায় শ্রমিক। সূত্রের খবর, এদিন চয়ন তার মায়ের কাছে 20 টাকা চায়, কিন্তু তার মা সেই টাকা দিতে পারেননি। এতেই সমস্যার সূত্রপাত। এ নিয়েই মা ও ছেলের মধ্যে বিবাদ শুরু করে। ক্রমেই অশান্তি চরম আকার নেয়। সেই সময় আচমকা কুড়ুল দিয়ে মায়ের মাথায় আঘাত করে চয়ন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চয়ন। ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায়। তারাই অভিযুক্তকে ধরে রাখেন। এদিকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে উত্তাল প্রতিবেশী দেশটি। তার রেশ স্বভাবতই আছড়ে পড়েছে এপারেও। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দু নিপীড়নের ঘটনায় গর্জে উঠেছেন এপারের সনাতন হিন্দুরাও। এ নিয়ে ঢাকা নয়াদিল্লির মধ্যে চাপানুতোর শুরু হয়েছে। বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে এ নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এটুকুই বলবো, যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও রাষ্ট্রদ্রোহ মামলা, তার প্রতিবাদে পথে নামায় হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এবং সেখান থেকে এক আইনজীবীর মৃত্যু ঘিরে দিন 2 ধরে কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। ইউনূস সরকার ও নয়াদিল্লির মধ্যে চিঠিচাপাটি শুরু হয়েছে। হাসিনা পরবর্তী প্রতিবেশী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার যে এতখানি বেয়াব্রু দশা হবে তা বোঝা যায়নি। কিন্তু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় রাতারাতি পরিস্থিতি সাংঘাতিক হয়ে উঠেছে। এ নিয়ে সরব সব মহল। বাংলার বিজেপি নেতৃত্ব বুধবার বাংলাদেশ হাই কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে। সেই সঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবেশী মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার খড়িয়াপাড়া এলাকায়। মঙ্গলবার ওই দুজনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বধূ। যদিও দুজনেই পলাতক, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেশীদের নানা অভিযোগ রয়েছে। মহিলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। বিজেপি করার অপরাধে নাম নেই আবাসের তালিকায়, অভিযোগ কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের শাসপুর পশ্চিম পাড়ার বাসিন্দা মণ্ডল পরিবারের। এমনকি আগেও একবার তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর বা টাকা। সুনীল মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি দলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা, এই কারণেই আবাস তালিকায় নাম নেই তাদের। আগেও ঘর পাওয়ার তালিকা থেকে বাদ গেছে নাম। ঘর চাইলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি জানিয়ে দেয় বিজেপি করার জন্য মিলবে না ঘর। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাটোয়া সাংগঠনিক সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, এটা বাংলার নগ্ন চিত্র। বিজেপি করে বলে যোগ্য হওয়া সত্ত্বেও তারা বাড়ি পাবে না, অথবা টাকা দিতে পারেনি তাই বাড়ি পাবে না। আপাতত রাজনৈতিক টানাপোড়েনে বিষাক্ত সাপপোকা কাণ্ডের সঙ্গে সেই ঝুপড়িতেই দিন যাপন করছে মণ্ডল দম্পতি। আরজি কর কাণ্ডের পর থেকেই নিয়মিত খবরের শিরোনাম দখল করে রেখেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা, বা বলা ভালো রাজ্য সরকারের বিরোধী জুনিয়র ডাক্তারেরা। কারণ সকলের মনোভাব কিন্তু একরকম নয়। সেই আন্দোলনরত ডাক্তাররাই একসময় লাইভ স্ট্রিমিং নিয়ে যথেষ্ট সচেতন হয়ে পড়েছিলেন, কিন্তু এবার পরীক্ষা দেবার পালা। কাজেই পরীক্ষায় স্বচ্ছতা আনতেই যখন লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গ আনা হচ্ছে তখনই বেঁকে বসেছেন বহু মেডিকেল পড়ুয়া। একসময় পরীক্ষার হলে স্বচ্ছতা আনার জন্য সরব হয়েছিলেন আরজি কর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা। যদিও বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, পড়ুয়ারা এদিন বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে এসেছিল। পরীক্ষার হলে গার্ডের বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ভবন যে গাইডলাইন দিয়েছে সেভাবেই পরীক্ষা নেওয়া হবে, লাইভ স্ট্রিমিংও করা হবে। ওদের হোস্টেলের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যে দাবিতে এতদিন পর্যন্ত গলা ফাটাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা, এখন সেই দাবি যে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, এটা বোধহয় কল্পনা করতে পারেননি তারাও। দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে 2025 সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বিরাট মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের হয়ে যে আইনজীবী বকেয়া দিয়ে মামলা লড়ছেন তাকে কি বদল করা হবে? ভিডিও বার্তায় এই প্রশ্নের জবাব দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। বলেন, অনেকেই বলছেন অমুক আইনজীবীকে নিন, অনেকেই বলছেন যে আমরা এই মামলা যাদের মাধ্যমে করেছি তারা কিছু করতে পারবেন না। দেখুন, বিষয়টা সেটা নয়। মামলা সরকার সেখানে নিয়ে গিয়েছে, সরকারের বক্তব্য শোনার পর আদালত আমাদের বক্তব্য শুনবে। এখন তো আদালতও আমাদের বক্তব্য শুনছেই না। রাজ্য সরকারি কর্মীদের উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বক্তব্য শোনার পর রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য শুনলে তা 1 থেকে 3টি শুনানির মধ্যে হতে পারে। এখনই সেটা নির্দিষ্ট করে বলা যাবে না বলে জানান তিনি। একই সঙ্গে মলয়বাবু স্পষ্ট করে দেন, শীর্ষ আদালতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মামলায় যে আইনজীবীরা লড়ছেন তারাই লড়বেন, কোনো পরিবর্তন করা হবে না। তার কথায়, যে আইনজীবীরা আমাদের মামলা চালাচ্ছিলেন তারাই চালাবেন, আমরা বদল করব না। সেই পরিবর্তন আনার মতো আমাদের ক্ষমতাও নেই। এতদিন যারা মামলাটা চালিয়ে এলেন তাদের পরিবর্তে অন্য কোনো আইনজীবী আমরা নিয়োগ করব না। আমাদের তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গালের দাপট, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও বাধা হয়ে দাঁড়াতে পারে শীতের। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, ইতিমধ্যেই শুরু করেছে দাপট দেখাতে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাতেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে তার আগে থেকেই উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি শুরু হবে। ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে। এটি বর্তমানে অবস্থান করছে চেন্নাই থেকে 770 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কতটা পড়বে তা এখনও স্পষ্ট করে জানায়নি মৌসুম ভবন, কিন্তু শীতের ওপর প্রভাব ফেলতে পারে। আগামী 28 নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, তবে 29 নভেম্বর দক্ষিণবঙ্গের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। 30 তারিখ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এরপর 1 ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আজ অর্থাৎ 27 নভেম্বর থেকেই উপকূলবর্তী জেলার আকাশ থাকবে মেঘলা। তবে উত্তরে হাওয়ার দপট কিছুটা হলেও কমবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।